নয়তো মরণ ছাড়া আমার কোনো উপায় নেই। জিনাকে আমার আর পাওয়া হবে না, আর অন্য কারো হয়ে যেতে আমি দেখতেও পারবো না। চুপ কর, কিছু হবে না। তোর ভাই আছে না, এখানে আসতে হবে না। সমস্যা থেকে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান না। ওরা যা করছে তার বিপরীতে নিজেকে গড়ে তুলে ওদেরকে দেখিয়ে দিতে হবে তুইও পারিস। আমি কি করবো ভাই? তুই ব্যবসা করতে চাইছিস না, তাই করবি তুই। আমি তোকে সাহায্য করব, সব টাকা আমি দিব, কিন্তু তোকে কাজটা নিষ্ঠার সাথে মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে তুই সফল হবি। যত টাকা লাগে আমি দিব, তুই ব্যবসা দাঁড় করা। আর দিনার বিষয়টা চিন্তা করিস না, সে তোর ভাগ্যে থাকলে ঠিক পেয়ে যাবি। নিজের মনোবল ঠিক রাখ তুই, প্রবাসে আসা লাগবে না, ওইখানে কিছু কর। কারণ এমনিতেই ওদের এক মেয়ে ওদের থেকে অনেক দূরে এসে পড়েছে, এখন অন্য মেয়েকে নিজের কাছাকাছি রাখার চেষ্টা করবে, তাই তুই ব্যবসা শুরু কর। ভাই তুমি আমায় এতগুলো টাকা? ভাই ডাকিস না আমায়, তোর আর আমার রক্ত তো একই। সবাই তো আর বেইমানি করে না, হাজারে একজন ভালো পড়ে, তুই সেই হাজারের মাঝে একজন ভালো। আমার ভাই তুই। ঈশান ইরহানের কথায় কাঁদে। নিজের মায়ের পেটের ভাই না হয়েও কত দায়িত্ব নিচ্ছে, আর নিজের ভাই সে স্বার্থের কাঙ্গাল। একবার তার মুখেও আটকালো না বলতে, আর কি করেই বা পার নিজের নামে সবকিছু লিখিয়ে নিতে। ভাই বাবা যে এত বড় একটা অন্যায় করলো, খারাপ লাগছে না তোমার? একটু না খারাপ লাগছে, তবে আমার জন্য না, তোর জন্য। তোর সাথে এমন হওয়া একদম ঠিক হয়নি। ওনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, এই অন্যায়টার জন্য ঠিক পস্তাতে হবে, দেখে নিস। শুধু সময়ের অপেক্ষা, কেউ কাউকে ঠকিয়ে বেশি দিন টিকতে পারে না, তুই শুধু ভেঙে পড়িস না। আরো নানা ধরনের কথা বলে ফোন রাখি ইরহান। ঈশান কয়েকবার ভাইকে ধন্যবাদ জানিয়ে ফেলেছে, মন তার ভালো হয়ে গেছে কিছুটা, খুশিতে কয়েকবার বলে ফেলেছে, ভাই তুমি আমার পাশে থেকো, আমি ঠিকই সফল হব, আর দিনাকেও আমার করে পাবো ইনশাল্লাহ। তুমি আমাকে দিনাকে পাওয়ার সুযোগ করে দিয়েছো। ইরহান ঈশানের কথা শুনে বলে, না কিছু তো শরম কর ভাই, আমি তোর বড় ভাই হই, আর দিনার দোলা ভাই। ঈশান হাসি মুখে ফোন রেখে পিছনে তাকে স্তব্ধ হয়ে যায়। এখন তার মাকে এখানে আশা করেনি। তাসলিমা বানু রাগি চোখে তাকিয়ে আছে। ঈশান বুঝে গেছে তাসলিমা বানু ওর কথা শুনেই এমন করে তাকিয়ে আছে, কিন্তু কতটুকু শুনেছে তা জানে না। দিনা মেয়েটার সাথে সম্পর্ক আছে? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, ওই মেয়েটার সাথে তোর কিসের সম্পর্ক? ওর একটা নাম আছে মা, আর ওকে আমি ভালোবাসি, বিয়ে করব আমি দিনাকে। তাসলিমা বানু ঈশানের গালে রাগে চড় মারে, হিসিয়ে বলে, যা বলেছিস বলেছিস, আর মুখ দিয়ে দ্বিতীয়বার এই কথাটা বের করবি না। ওই মেয়েকে এখনই ভুলে যা, আমার একদম পছন্দ না। ওই মেয়েকে ছেলের বউ হিসাবে আমি কোনোদিনও মেনে নিব না। এসব তুমি কি বলছো? যা শুনেছিস ঠিকই শুনেছিস, এখানে এই বিষয়টা শেষ কর, আর এক পাও এগোবি না। আমি দিনাকে ভালোবাসি, তুমি কি শোনোনি? বিয়ে করলে আমি দিনাকেই করব, নয়তো আর কাউকে না। ওই মেয়েকে তুই এ বাড়িতে তুলতে পারবি না। একটা বিদায় হয়েছে, তুই আরেকটাকে আনার চিন্তা করিস? আমি থাকতে কিছুতেই হবে না, মানবো না আমি। তোমার মানতে হবে না, আমি ওকে বিয়ে করব, আর সংসারও আমি ওকে নিয়েই করব। তাহলে নিজের পথ দেখ, এই বাড়ি থেকে বেরিয়ে যা। ঈশান মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। এমনিতেও আমার আর এই বাড়ির কিছুই নেই, থাকলাম না এই বাড়িতে, দরকার হলে গাছতলায় থাকবো। একটা কথা আজ বুঝলাম, তোমরা আসলে সব বেঈমান। ইরহান ভাই দূরে গিয়ে বেঁচে গেছে। কথাগুলো বলে ঈশান নিজের জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। তাসলিমা বানু যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। ইরহান মন খারাপ করে বসে আছে, যদি রান্নাঘরে থাকায় বুঝতে পারেনি কি কথা হয়েছে ইরহান আর ঈশানের মাঝে। ইরহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মন খারাপ আপনার? আমার জন্য ঈশানটা ঠকে গেল। জ্যোতি এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইরহান সকল কিছু জ্যোতিকে জানায়। আপনি মন খারাপ করবেন না, আপনার তো কোনো দোষ নেই, তাই না? সব তো বাবা আর ইমন করেছে। একদম বাবা বলবে না। তোমার কি মনে হয় লোকটা বাবা হওয়ার যোগ্য? এসব বাদ দিন, আপনি তো সাহায্য করছেন ঈশানকে, সব ঠিক হয়ে যাবে। ভালো মানুষের সাথে নিশ্চয় ভালো কিছু হবে, শুধু সময়ের অপেক্ষা। আর হ্যাঁ, সব সময় সবকিছু নিয়ে নিজেকে দোষী করবেন না প্লিজ। আমি আপনাকে এমন ভাবে দেখলে একদম সহ্য করতে পারি না। ইরহান নিজের মুখে হাসি ফোটায়। এই তো এইবার লাগছে আমার বর। তাহলে এতক্ষণ কার বরের মতো লাগছে? পাশের বাসার রহিমা আপার বরের মতো। কথাটা বলে জ্যোতির খিলখিলিয়ে হেসে ওঠে। ইরহানও দুষ্টু হেসে বলে, ঠিক আছে, আরেকজন নিয়ে আসবো।
যার কাছে আমি মন খারাপ করে থাকলেও তার বরই মনে হবে আমাকে। যদি চোখ রাঙিয়ে তাকায়। মেরে ফেলবো একদম। অন্যের বর হওয়ার খুব শখ না? পাগলি, মজা করছিলাম, এভাবে তাকালে তো ভয় লাগে। একদম আমার কাছে আসবেন না, আপনার সাথে কথাই নাই। বলেই জুথি রান্নাঘরে চলে যায়। ইরহান চিল্লিয়ে বলে, ঠিক আছে, কথা বলতে হবে না, কথা না বলে কাজে করে দেখাবো। কারো ধারণারও বাইরে জীবনে আরেকটা সুখে ছায়া হুট করে নেমে আসবে। জীবন থেকে আরেকজন চিরদিনের জন্য বিদায় নেবে। ঈশান বাড়ি থেকে বের হয়ে দিনাদের বাড়ির দিকে যায়, এক নজর মেয়েটাকে দেখার আশায়। নিজের জন্য থাকার একটা ঠাঁই খুঁজতে হবে। তার আগে চোখ দুটোর একটু শীতলতা দরকার। কোথায় জানি থাকতে হয় তাকে, আবার কবে না কবে দেখতে পাবে মেয়েটাকে। দিনা টিউবওয়েল থেকে পানি নিতে এসেছে, হাতে তার পানির জগ। কোলপাড়ে পাশে একটা গাছের আড়ালে কাউকে দেখতে পায়। একটু ভালো করে দেখে বুঝতে পারে এটার কেউ নয়, ঈশান। মুহূর্তের মধ্যে দিনার চোখগুলো ছলছল করে ওঠে। ঈশানও মাথা বের করে দিনার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। কতদিন পর দেখতে পাচ্ছেন, তাও কারোর সামনে থেকে ছুঁয়ে বা ভালো করে কাছাকাছি গিয়ে দেখার সুযোগ নেই। দিনা আশেপাশে চোখ বুলে ঈশানের দিকে এগিয়ে যাবে, এমন সময় তার মা বারান্দা থেকে বলে ওঠে, কি রে দিনা, এত সময় লাগে পানি আনতে? আমি তো কল চাপার শব্দ পাচ্ছি না। কি করছিস তুই? দিনা শুকনো ঢুক গিলে বলে, এই তোমার এখনই নিয়ে আসছি। দিনা তার মাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে অসহায় ভঙ্গিতে ঈশানের দিকে তাকায়। চোখ দুটো দিয়ে নোনা জলের ধারা বয়ে চলতেছে তার। নিজের ভালোবাসার মানুষটার কাছে না যেতে পারা, মন খুলে কথা না বলতে পারার যে কি কষ্ট, সেটা এখন দিনা প্রতিনিয়ত বুঝতে পারছে। এই যে এখন মন বলছে এক ছুটে গিয়ে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়তে, বলতে, তোমার বুকে আমাকে শক্ত করে আগলে রাখো প্লিজ, কেউ যেন সেখান থেকে আলাদা করতে না পারে। কিন্তু সে এটা পারছে না। ঈশান দিনার মনের অবস্থাটাও বুঝতে পারে। মাথা নেড়ে চোখের ইশারায় নিজের কাজ করতে বলে। দিনা এক নজর ঈশানের দিকে তাকিয়ে কলপার চলে যায়। জগে পানি ভরে বেরিয়ে আসে, চোখ বোলায় আবার ওই জায়গায়, কিন্তু কোথাও ঈশানকে দেখতে পায় না। এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করে, কিন্তু না, কোথাও নেই, চলে গেছে। এর মধ্যে মায়ের রাগী গলায় ডাক আবার কানে আসে, বাড়ি খায়। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ঈশান চলে গেছে, হয়তো এক নজর দেখার জন্য এসেছিল। দিনাও নিজের কষ্টটা নিজের ভিতরে লুকিয়ে রেখে ঘরে চলে যায়। ঈশান দিনাকে দেখে তার খুব কাছের বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। দুজন খুব কাছের। ঈশান আগে জেনে নিয়েছে ফোন করে থাকার কোনো ব্যবস্থা করতে পারবে কিনা। তখন হৃদ বলল, চুপচাপ আমার বাড়ি এসে পড়, যতদিন ইচ্ছে ততদিন থাক। ঈশান ঠিক আছে বলে ফোনটা রাখে। আপাতত নিজের একটা ব্যবস্থা করার আগে হৃদের বাসায় ভরসা। পরে একটা বাড়ি ভাড়া নেবে। হৃদ ওর বাবার সাথে ব্যবসা করে, এখন বেশিরভাগ দায়িত্ব হৃদের উপরে। হৃদের থেকে সে ধারণাও নিতে পারবে। তাছাড়া হৃদি তাকে ব্যবসা করার জন্য পরামর্শ দিয়েছেন, বলেছে ঈশানকে সাহায্য করবে। ঈশান হৃদের ব্যবসায় 2 দিন থেকে তারপর ইরহানকে কল দেয়। কল দিয়ে জন্য কেমন দ্বিধায় পড়ে যায়, কিভাবে টাকার কথা বলবে বুঝতে পারে না। ইরহান হয়তো বুঝতে পারে ঈশানের ব্যাপারটা। ভাই যে তার টাকা খুঁজতে লজ্জা পাচ্ছে, সে তাও বুঝতে পারে। ইরহান তার নিজে থেকেই বলে টাকা পাঠিয়ে দিব, আগেই সব ব্যবস্থা করে রেখেছে। তারপর ঈশানের থেকে কাজের সব পরিকল্পনা জানতে যায়। ঈশান সবকিছু বুঝিয়ে ভাইকে বলে। যদিও ইরহানের ব্যবসার বিষয়ে তেমন একটা ধারণা নেই, তবুও সব পরিকল্পনা শুনে মনে হচ্ছে ভালো কিছু করতে পারবে। ভালো করে মন দিয়ে নিষ্ঠার সাথে যেন কাজ করে বলে ইরহান, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো ভাইয়া, আমি ইনশাল্লাহ পারবো। আমার জন্য দোয়া করো। তোমার এই ছোট ভাই তোমার ভরসার জায়গাটা রাখবে, শুধু সময়ের অপেক্ষা। তোর জন্য আমি সবসময় দোয়া করি, আমার বিশ্বাস আছে তোর উপর, এগিয়ে যা তুই। ঈশানের বুকটা ভরে যায় এমন একটা ভাই পাওয়ার জন্য। হৃদয় থেকে পরামর্শ নিয়ে ইরহান যেই টাকা দিয়েছে তা দিয়ে ছোটখাটো একটা কাপড়ের ব্যবসা শুরু করে ঈশান। প্রথম কয়েকদিন খুব ঝামেলায় পড়ে, লসও খায় অনেক, কিন্তু ঈশান আশা ছাড়েনি। যে করেই হোক তাকে পারতে হবে। যখনই মনোবল ভেঙে যায় ইরহানের সাথে কথা বলে, রিনার মুখটা চোখ বন্ধ করে ভাবে, তখন আবার নতুন করে ভিতরে মনোবল সৃষ্টি হয়। কাজের ফাঁকে সুযোগ বুঝে দিনাকে এক নজর দেখে আসতে বলে না। অন্যদিকে তাসলিমা বানু ঈশানের উপর রাগ করে একেবারে খবর নেওয়াও চেষ্টা করেনি, কেমন আছে, কোথায় আছে। নিজের স্বামী তো এখন বাড়িতেই আসে না, নেশা করে বাইরের পরে থাকে।
সংসারের প্রতি তার জন্য কোনো দায়িত্ব নেই। সে নিজের মতো আছে। কে কি করছে, কার কি হলো, তাতে তার কিছুই যায় আসে না। সে নেশা করতে পারলেই হলো। ইমনের বউটার ইদানিং খুব ভাব বেড়েছে। নিজেকে রানী মনে করেন, একটা কাজও এখন করে না। কিছু বললে মুখে মুখে তর্ক করে। আগে তাসলিমা বানুর চোখ রাঙানিতেই ভয় পেত, এখন দিন দিন সাহস বেড়েছে। ভয় পাবে, দূরে থাক, কথা বললে পাত্তাই দেয় না। ইমনটা হয়েছে বউয়ের ভেড়া, বউয়ের কথায় উঠে আর বসে। অন্যায় করলো একটু টু শব্দও বের করবে না। এই যে নিজের সামনেই মাকে কথা শোনায়, তাও চুপচাপ থাকে। তাসলিমা বানু প্রতিবাদ করলে লিমা তখন বলে, এতদিন আমার উপর অনেক ছুরি ঘুরিয়েছেন, আর না, এটা এখন আমার স্বামীর বাড়ি, আমার রাজত্ব, আমি যা বলবো তাই হবে। তোমার স্বামী আমার ছেলে হয়, ভুলে যেও না। আপনার ছেলের উপর অধিকার বিয়ের আগে ছিল, এখন আমার সব। প্রতিদিন দুইজনের তর্কাতর্কি লেগেই আছে এই নিয়ে। ইরহান কাজ থেকে এসে দেখে জুথি বারান্দায় গ্রিলে মাথা টেকিয়ে মন মরা হয়ে আকাশ পানে তাকিয়ে আছে। ইরহান পা বাড়িয়ে ও নিজের দিকে একবার তাকায়। ফ্রেশ হওয়া দরকার, তাই চুপচাপ ফ্রেশ হতে চলে যায়। কিছু সময়ের মাঝেই ফ্রেশ হয়ে চলে আসে। জুথি তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। জুথি বুঝতেও পারেন ইরহান এসেছে। ইরহান ধীর পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে জুথিকে জড়িয়ে ধরে, জুথির কাঁধে থুতনি রাখে। জুথি ঘাবড়ে যায়, পরক্ষণে বুঝতে পারে মানুষটাকে। কি হচ্ছে আমার বউয়ের? আমাকে রেখে সে আকাশ দেখছে কেন? কখন এলেন? মনে তো হচ্ছে হাত মুখ ধুয়েও ফেলেছেন। আমি তো টেরও পেলাম না। আমাকে ডাক দেননি কেন? আমার বউ ভাবনায় ছিল তাই ডাকিনি। এখন বলো তো মন খারাপ কেন? মন খারাপ না, বাড়ির কথা মনে পড়ছে? তা একটু পড়ছে, তবে একটা জিনিস ভাবছিলাম। ইরহান জুথিকে নিজের দিকে ঘুরে নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে টানতে যায়। জুথি চোখ বন্ধ করে বলে, আসলে আমার একা একা ভালো লাগে না, একটা মানুষ দরকার, একটা নতুন অতিথি হলে ভালো হয়। ঠিক আছে, আমি দেখছি কাউকে পাই কিনা, কিন্তু এখন একজন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। জুথি চোখ খুলে ভ্রু কুঁচকে ফেলে। কিসের লোকের কথা বলছেন আপনি? তোমার হাতে হাতে কাজ করে দেওয়ার আর গল্প করার। আপনি আসলে একটা বোকা পুরুষ। টাকা খুব বেশি হয়েছে না? 2 জনের জন্য উনি আবার লোক রাখবে। আমি অন্য কাউকে চাই। কাকে? বোকা পুরুষ, আমি আমার পেটে আপনার অস্তিত্ব বহন করতে চাই। ইরহান জুথির কথায় থমকে যায়, তারপর নিজেকে স্বাভাবিক করে। জুথির নাকের সাথে নিজের নাক ঘষে। আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম এই কথাটা। জুথি বেশ খুশি হয় ইরহানের কথায়। কিছু বলবে নিবে তার আগে ইরহান ফোন বেজে ওঠে। ইরহান কল রিসিভ করে। ওই পাশ থেকে সব কথা চুপচাপ শুনে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কল কাটার পর যদি জানতে চায় কি হয়েছে, ইরহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানায় তার বাবা আর নেই, মারা গেছে অতিরিক্ত মদ্যপানের ফলে। আরো একদিন আগে মারা গেছে, কিন্তু কোনো খোঁজ ছিল না। মানুষের পাপের শাস্তি কোনো না কোনো ভাবে সে ঠিকই পেয়ে যায়। হয় সেই শাস্তিটা একটু দেরিতে, নয়তো সাথে সাথে। কাউকে ঠকিয়ে কেউ কখনো বেশি দিন ভালো থাকতে পারে না। এই যে নিজের ভালোবাসার মানুষটাকে চোখের সামনে রেখে দিনের পর দিন ঠকিয়ে গেল, প্রতারণা করলো, পরকীয়া নামক জঘন্য কাজে নিজেকে জড়ালো, একটা মেয়েকে মানসিকভাবে এতটাই ভেঙে দিল যে সে সব কিছু সহ্য না করতে পেরে নীরবে পৃথিবী থেকে বিদায় নিল। নেশা করা টাকার জন্য নিজের ছেলেদের ঠকাতেও একবারও ভাবলো না। শেষে কি পেল? নেশা করে নিজের জীবন দিল। যে নেশার জন্য নিজের ছেলেদের ঠকালো, সেই নেশায় তার জীবন কেড়ে নিল। একদিন আগেই মারা গেল, অথচ কেউ জানতে পারলো না, খুঁজে পেল। অতিরিক্ত নেশা করার ফলে মারা যান তিনি। একদিন পর গিয়ে খোঁজ পান, মরে রাস্তার পাশে একটা ঝোপের পাশে পড়েছিল। ওইখানে বসে নেশা করেছিল। এক মহিলা গাছের শুকনো পাতা কুড়াতে গিয়ে দেখে পড়ে আছে। মহিলাটি থেকে ঘাবড়ে যায়, ভয়ে চিৎকার করে ওঠে। তারপর গিয়ে আশেপাশের থেকে লোকজন নিয়ে আসে। উল্টে পড়েছিল বলে তখন কেউ চিনতে পারেনি। তারপর কয়েকজন চেক করতে গিয়ে বুঝতে পারে লোকটা আসলে কে। বাড়িতে জানায়। বাড়ির লোকও নিখোঁজ হওয়ার পরও খবর নেয়নি, কারণ তারা জানে সবসময় এমন করে, বেশিরভাগ দিন বাইরে পড়ে থাকে। তাই সবাই বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে। লোক দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অনেক কষ্টে বাড়ি নেয় কয়েকজন। একই তো অনেক গরম, এজন্য পচন ধরে গেছে, শরীর থেকে গন্ধও বের হয়েছে। কয়েকজন ওনাকে বাড়ি নিয়ে গেছে, এজন্য তারা অনেক বড় লোক, নিশ্চয়ই টাকা পয়সা দিবে, নিয়ে গেল। অথচ ইমন ঘরের ভিতরেও ঢুকতে দিল না। গেটের কাছে থেকে পরিস্থিতি বুঝে লোকগুলোকে বলে দেয় যেন উঠানেই রাখে। ঈশান সব শুনে দৌড়ে বাড়ি আসে। সকল কাজকর্মেই প্রায় শেষের দিকে। ঈশান বাড়িতে এসে দেখে তার মা বারান্দায় পাথরের মূর্তির মতো বসে আছে। ইমনের বউয়ের কোনো ভাবাবেগ নেই, সে তার মতো আছে। ইমন লুক দিয়ে দূরে থেকে সব তদারকি করছে।
কাছে গিয়ে বাবার চেহারাটা দেখারও প্রয়োজন মনে করছে না। পরিবারের সকলেই একে একে ডাকে দেখার জন্য। সকলেই এক নজর দেখে নেয়। তাসলিমা বানু পাশে গিয়ে কেঁদে দেয়। কয়েকজন গিয়ে টেনে ওইখান থেকে সরিয়ে আনে তাসলিমা বানুকে। সকলের শেষ খাটিয়ার পাশে ধীরে ধীরে এগিয়ে বসে ঈশান বাবার মুখের দিকে তাকায়। কিছু সময় চুপচাপ তাকিয়ে রয়। ঈশানের মনটা খুব করে কাঁদছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে না। তারপর উঠে দাঁড়ায়। জানাজা পরে ওইখানে আর এক মুহূর্ত থাকেনি। ঈশান ইরহানকে ফোন দিয়েছিল, বলেছিল কল দিতে, ফোনেই না হয় শেষবারের মতো দেখবে, কিন্তু ইরহান মানা করে দেয়। দেখেনি সে। যুথির যদিও বা একবারের জন্য একটু দেখতে ইচ্ছে করছিল, কিন্তু মনের ইচ্ছা মনেতেই চেপে রেখেছে, বাইরে আর প্রকাশ করেনি। ইরহান চুপচাপ বসে আছে। ইরহানের ভিতরে কি চলছে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। যুথি বুঝতে পারছে না কি বলবে, কিছু প্রকাশ করছে না ইরহান। প্রকাশ করলে অথবা মনের কথাটা বুঝতে পারলে হয়তো কিছু একটা করা যাবে। ইরহান নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দেয়নি, নিজেকে শক্ত আবরণে ঢেকে রাখে, নয়তো যুথি ভেঙে পড়বে। তাকে ঠিক থাকতেই হবে, অন্তত যুথির জন্য। এই মেয়েটার জন্য সকল দুঃখ কষ্ট নিজের ভিতর লুকিয়ে রাখবে। শোকের ছায়া বেশি দিন থাকেনি। ইমন আর তার বউ এমনিতেও কিছু যায় আসে না। তাদের দরকার ছিল সম্পত্তি, সেটা তারা পেয়ে গেছে। বাড়ির সকল কাজ এখন তাসলিমা বানু করে। রিমা পায়ের উপর পা তুলে হুকুম দেয়। তাসলিমা বানু প্রথম জোর দেখালো, এখন চুপ হয়ে গেছে। কিসের ভিত্তিতে সে জোর দেখাবে? নিজের ছেলেই যখন বউয়ের কথা শুনে, তো রিমার কথা মতো সব না করলে বাড়ি থেকে যেন বেরিয়ে যায়। ছেলে তো সে একা না, আরো আছে। সে একা কেন এই বোঝা টানবে? থাকতে দিয়েছে, খাওয়াচ্ছে, এটাই অনেক। তাসলিমা বানু শুধু ছেলের মুখের দিকে তাকিয়েছিল, অথচ এই ছেলেদের জন্য তিনি পুরো জীবনটা দিয়ে দিলেন। আর সেই ছেলের কাছে তিনি বোঝা হয়ে গেলেন। উঠতে বসতে জামাই বউ এখন তাকে কথা শোনায়, কাজের লোকের মতো ব্যবহার করে, অথচ নিজের শ্বশুর বাড়ির লোকদের কত খাতির যত্ন তার এক বিন্দু ওনাকে করে না। তাসলিমা বানু খুবই ভেঙে পড়েছেন। ঈশানটা কোথায় আছে জানে না। হয়তো ভাবছে নিজের ছেলের কাছে আছে, মা হয়তো ভালোই আছে। নিজের ভাইদের কাছে খারাপ হলেও নিজের মাকে তো আর অবহেলা করবে না। কিন্তু সে তো জানে না নিজের মাকে এখন কাজের মহিলা মনে করেই না। শ্বশুর বাড়ি তার কাছে সব। তাসলিমা বানু এখন আফসোস করে, দিনরাত চোখের পানি ঝরে। হয়তো এসব ওনার পাপের ফল, যা দুনিয়াতেই তিনি ভোগ করছেন। মানুষকে মানসিক আর শারীরিকভাবে তার কম কষ্ট দেয়নি। ঈশানের ব্যবসা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, সে তার কাজে সফল হচ্ছে। ব্যবসা ভালোভাবে বুঝে নিজের চিন্তা শক্তি কাজে লাগাতে পারলে আর পিছনে ফিরে তাকাতে হয় না। পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সফলতা নিশ্চিত। ঈশান নিজের নামে আর ইরহানের নামে একটা জায়গা কেনে। অবশ্য ইরহানকে বিষয়টা সে জানায়নি। নিজের উপার্জনে টাকা দিয়ে সে জায়গা কিনেছে। এখানে সে বাড়ি বানাবে, বাড়ির কাজও ধরেছে, আস্তে আস্তে করছে সব। বাড়ি তৈরি করে পরিকল্পনা অনুযায়ী ঠিক করে রেখেছে দিনাদের বাড়িতে আবার প্রস্তাব নিয়ে যাবে। এবার রাজি না হলে দরকার পড়লে পায়ে ধরবে। যার জন্য এত আয়োজন, এত কিছু, তাকে যদি না পায় তাহলে সব বৃথা। দিনাকে পাবে না এই কথাটা ভাবতে গেলেও ঈশানের বুকে ব্যথা হয়। ঈশান নিজের কাপড়ের দোকানে বসে বসে হিসাব মিলাচ্ছিল, এমন সময় ঈশানের ফোনে কল আসে। ঈশান ফোন নিয়ে দেখে দিনার বান্ধবী কল দিয়েছে। ঈশান মাঝে মাঝে তার সাথে কথা বলে, মূলত দিনার খবরাখবর নেই। মেয়েটা ঈশানকে অনেক সাহায্য করে। ঈশান তো তাকে বোনের স্থান দিয়েছে। ঈশান কল রিসিভ করতে ওপাশ থেকে ফুপানো শব্দ পায়। হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর আসছে না, ফুপানো ছাড়া। ঈশান মিনিট দুয়েক পর ডেকে ওঠে। দিনা, এই দিনা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন আবার? দিনা কান্নার জন্য কিছু বলতেই পারছে না। দিনার থেকে তার বান্ধবীর ফোনটা নিয়ে নেয়, তারপর ঈশানকে সব খুলে বলে। দিনার মা তার কোনো এক বোনের ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে। সবকিছু ঠিক থাকলে কালই তারা আগত করিয়ে রাখবে। সব শুনে ঈশানের মাথা কাজ করা বন্ধ করে দেয়। নিজেকে খুব অসহায় লাগছে, তাও নিজেকে ঠিক করে দিনাকে বলে টেনশন না করতে, সব ঠিক হয়ে যাবে। সে ঈশানেরই বউ হবে। দিনাকে সান্ত্বনা দিল। এখন ঈশান কি করবে বুঝে উঠতে পারছে না। এখন একজনই তাকে সাহায্য করতে পারে বা বুদ্ধি দিতে পারে, সেটা হলো ইরহান। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ইরহানকে কল লাগায় ঈশান। ইরহান ঈশানের সব কথা শুনে জুথির দিকে তাকায়, কি বলবে ভেবে পায় না। এত সময় জুথির পাশে ছিল ইরহানে। দুইজনই মনোযোগ দিয়ে ঈশানের কথা শুনছে। জুথিরও খুব খারাপ লাগছে। ঈশান যে দিনাকে খুব ভালোবাসে তার প্রমাণ আগেই সে পেয়েছে। জুথিও মন থেকে চায় ঈশান দিনাকে যেন পায়। ইরহান বলে দিনাদের বাড়ি যেন তার মাকে নিয়ে যায়, আবার প্রস্তাব নিয়ে যায়। মা কিছুতেই মানবে না ভাই, আগেই বলে দিয়েছে। এসব ঝামেলা নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
কিন্তু ঈশান অভিভাবক ছাড়া কি এসব কাজে এগোনো যায়? ভাই, আমার অভিভাবক তো তুমি। তুমি আরেকটুবার চেষ্টা করো, ভাবিকে বলো যেন একটু ওদের সাথে কথা বলে। ইরহান জুথির দিকে তাকায়। জুথি চোখের ইশারায় সম্মতি দেয়, সে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তুই ওদের বাড়িতে যা, ওখানে গিয়ে কল করবি আমায়। আচ্ছা ভাই। দিনাদের বাড়িতে ভালো আয়োজন চলছে, মোটামুটি সকল কাছের আত্মীয়দেরই বলেছে, ছোটখাটো করে ভালোই আয়োজন করেছে। দিনা ভিতরে ভিতরে ছটফট করছে, তার মনে শান্তি নেই। মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে যাবে, ভালোবাসার মানুষটা দূরে সরে যাবে, আর কাছে পাওয়া হবে না, নিজের বলে দাবি করতে পারবে না, অদৃশ্য এক শিকল পায়ে বাধা পড়বে। এর মধ্যে দিনার মা এসে তাড়া দিয়ে গেছে তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য। মেহমানরা নাকি এসে পড়েছে। দিনার কয়েকজন বোনেরা মিলে দিনাকে সাজাতে বসে। দিনা রোবটের মতো বসে আছে, মেকআপ করতে পারছে না, চোখের পানিতে সব ধুয়ে যাচ্ছে বারবার। মনে মনে ঠিক করে নিজের জীবন ঈশানকে ছাড়া আর কাউকে মেনে নেবে না, দরকার পড়লে সে সব শেষ করে দিবে, নিজেকে সে শেষ করে দিবে। ঈশান কেন এখনো আসছে না সেটাই বুঝতে পারছে না। দিনার চোখ তো ওই লোকটাকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে, মন তার কু ডাকছে ঈশানকে আসবে না। এর মধ্যে ডাক আসে দিনাকে নিয়ে যাওয়ার জন্য। দিনা তার মামাতো বোনের হাত খামকে ধরে, মাথা নাড়িয়ে চোখের ইশারায় বোঝায় সে যাবে না। অনেক কষ্টে বললে একটু ফোনটা দেওয়ার জন্য, যদি ইশারায় সে কথা বলবে। দিনাকে ফোন দেয়। দিনা তাড়াতাড়ি জুথের ফোনের কল লাগায়। অপর পাশ থেকে কল রিসিভ করতে দিনা আপু বলে কেঁদে উঠে। দিনা বোন আমার, তুই শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, ঈশান এখনই যাবে। এর মধ্যে বাইরে থেকে তুমুল শোরগোল কানে এসে লাগে। কিছু কথাবার্তার ধরনে বুঝতে পারে ঈশান এসেছে। ঈশান এসে দিনার বাবার কাছে দিনাকে আবার চায়, এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে। যুথির মামি ঈশানকে দেখে এমনিতেই রেগে যায়, তার উপর আবার দিনাকে বিয়ে করতে চাওয়া, নিজেকে সামলাতে না পেরে ঈশানকে চড় মারে। চড় খেয়েও ঈশান নির্বাক, হাঁটু মরে দিনার মায়ের পায়ের কাছে এসে পড়ে, ধরা গলায় বলে, আমি জানি না আপনার আমাকে নিয়ে কি সমস্যা, তবে আপনার কাছে আমার অনুরোধ, আমার কাছ থেকে আমার ভালোবাসাটাকে কেড়ে নেবেন না। থাকতে পারবো না তাকে ছাড়া। দিনাকে আমায় ভিক্ষা দিন, আমি কথা দিচ্ছি নিজের সবটা দিয়ে আগলে রাখবো। দয়া করুন, আমাকে ফিরিয়ে দিবেন না, অনেক আশা নিয়ে এসেছি। তখন দিনাও ছুটে এসে দাঁড়ায়, ঈশানের দিকে অশ্রুসিক্ত হয়ে তাকিয়ে রয়। প্লিজ আন্টি, একটু ভরসা করে আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিন। ঈশানকে এমন করে চাইতে দেখে দিনাকে আর বসে থাকতে পারে? এই প্রথম একটা সাহসিকতার কাজ করেছে। ঈশানের মতো নিজ মায়ের পায়ে কাছে বসে পড়ে। মা, তুমি একটু দয়া কর, আমি ওনাকে ভালোবাসি, ওনার সাথে থাকতে চাই, তুমি এমন করো না। এত কিছুর পরও তুমি যদি আমাকে অন্যের সাথে বিয়ে দিতে চাও, তাহলে আমি নিজেকে শেষ করে দেব, বলে দিলাম। উপস্থিতি সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তখন দিনার বাবার কল আসে। উনি কল রিসিভ করে দেখে ইরহান ফোন দিয়েছে। কানে করে চুপ করে থাকে। ইরহান অনেক করে বোঝায়, উনি চুপচাপ সব শোনে। এমনকি যুথিও মামাকে বোঝায়, মেয়ের সুখের জন্য সব করেছে। মেয়ে যদি ঈশানের সাথে সুখী থাকে তাহলে সমস্যা কোথায়? কয়েকজন কানাঘুষা খারাপ বললেও কয়েকজন আবার বলছে মেনে নিতে। পাত্রের বাবা রেগে গিয়ে অনেক কথা শোনায়, কিন্তু পাত্র দিনার মায়ের কাছে নিজে অনুরোধ করে যেন ওদের মেনে নেয়। দিনার বাবা এগিয়ে এসে ঈশানকে আর দিনাকে তুলে, তারপর ঈশানের কাঁধে হাত রেখে বলে, আমি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব। ঈশান খুশিতে দিনার বাবাকে ছাপতে ধরে, খুশিতে কয়েকবার ধন্যবাদ জানিয়ে ফেলেছে। দিনার মা একটা কথাও বলেনি। ওই দিনই বিয়ে দিয়ে দেয় দুজনকে। ঈশান তার বন্ধুদের নিয়ে এসেছিল, সাথে ভিডিও কলে জুথি আর ইরহানও ছিল। সকলের মুখে তৃপ্তির হাসি। দিনা তো ঈশানকে জড়িয়ে ধরে কি কান্না! অনেক ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে পেয়েছে সে। খুশির কান্নায় বাঁধ ভেঙেছে। জুথি ও ইরহানকে জড়িয়ে ধরে বসে আছে। অবশেষে সব সমাধান হল। কথা হয়েছে ঈশানের বাড়ির কাজ কমপ্লিট হলে আর ইরহান জুথি দেশে আসলে দিনাকে অনুষ্ঠান করে নিজের বাড়িতে তুলবে। ইরহানও জানায় তারা খুব দ্রুত দেশে আসার চেষ্টা করবে। ইরহানরা জানতে পারে তার ভাই তার জন্য তার নামে জায়গা কিনেছে। প্রথমে একটু রাগারাগি করে কেন করতে গেল। ঈশান তখন মন খারাপ করে বলে, আমার বড় ভাইকে ভালোবেসে কি আমি কিছুই দিতে পারবো না? এর বিনিময়ে কি আর বলবে ইরহান। তাই ঈশানকে বলে তার জন্য ওই জায়গাটা ছোট্ট একটা ঘর তৈরি করতে পাকাপোক্ত করে। দেশে আসলে ইরহান জ্যোতিকে নিয়ে সেই ঘরেই থাকবে সবসময়।
ঈশান ইরহানের কথা মতো পাকাপোক্ত করে নিজের ঘরের পাশেই ইরহানের জন্য খুব সুন্দর ছোট্ট একটা ঘর তৈরি করে। অন্যদিকে তাসলিমা বানুর শরীর ভালো না, খুবই খারাপ অবস্থা। বাথরুমে পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছে। ইমন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় উনি আর হাঁটতে পারবেন না। সব শুনে লিমার কিছুতেই ওনাকে বাড়িতে রাখতে পারবেন না, আবার ওনার কথাও বন্ধ হয়ে গেছে। কিছু বলতে পারছে না, শুধু ফেল করে তাকিয়ে ছাড়া থাকা। লিমা এইসব কিছু সেবা টেবা করতে পারবে না, ইমনকে জানিয়ে দেয়। ইমন ঈশানকে ফোন দিয়ে বলে মাকে যেন নিয়ে যায়, নয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। সব কথা শুনে ঈশান খুব রেগে যায়। এত কিছু ঘটে গেল, আগে কেন জানালো না তাকে? এমন দিনও আসেনি তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে। ঈশান এসে নিজের বাড়িতে নিয়ে যায় তাসলিমা বানুকে। এত অন্যায় করে লিমাও পায়নি। ঘরে তাদের অশান্তি লেগে আছে। নিজেদের সন্তানের জন্য অনেক চেষ্টা করছে, ফলাফল শূন্য। অনেক পরীক্ষার পর জানতে পারে লিমা কখনো মা হতে পারবে না। এই নিয়ে তাদের মধ্যে প্রতিদিন ঝামেলা হচ্ছে। ইরহান আর জ্যোতি দেশে আসে, তারপর আয়োজন করে দিনাকে ঈশানের ঘরে তোলা হয়। জ্যোতি দুই দিকের দায়িত্ব একসাথে পালন করে, একদিকে ভাবের দায়িত্ব, অন্যদিকে বোনের দায়িত্ব। সবকিছু শেষ করে দিনাকে ঈশানের রুমে নিয়ে আসে। রুমে ঢুকে জ্যোতি চারপাশ চোখ বুলিয়ে ইরহানকে খোঁজার চেষ্টা করে। তার মধ্যে হুট করে দরজা বন্ধ করার শব্দ কানে আসে। ঘাড় ঘুরিয়ে দেখার আগে ইরহান পেছন থেকে জ্যোতিকে নিজের সাথে আবদ্ধ করে নেয়। সব দায়িত্ব পালন করতে করতে ম্যাডাম মনে হয় আমি নামক কেউ আছি সেটা ভুলে গেছে, তাই না? যে আমার সাথে আছে, যার বসবাস আমার মন গহীনে, তাকে ভোলার প্রশ্নই আসে না। দেখলাম তো, কত মনে রেখেছো। জ্যোতি ঘরে ইরহানের গলা জড়িয়ে ধরে বলে, তো কাজ করা লাগবে না? ওদের দুইটাকে বাসর ঘরে দিয়ে আসলাম, ভাবির একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, এবার বউয়ের দায়িত্ব পালন করো। আমারও আবার বাসর করতে মন চাচ্ছে। তাছাড়া এবার তো একটা নতুন অতিথি দরকার, কি বলো? বলেই ভ্রু নাচা ইরহান হুট করে জ্যোতিকে কোলে নিয়ে নেয়। আরে আরে করছেন কি? খড়কুটোর বাসায় টোনাটনির সংসার একটা ছোট্ট জীবন্ত পুতুল আনার ব্যবস্থা করছি।